শুভ সকাল। আশা করি বন্ধুরা ভালো আছো। আর হ্যাঁ বন্ধুরা, আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। তবে হ্যাঁ বন্ধুরা, আমি আজ ষষ্ঠ শ্রেণীর পূর্বপাঠের পুনরালোচনার থেকে নিজে করি 1.4 তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে দেখো বন্ধুরা, এই যে নিজে করি 1.4 আমরা একটু দেখব যে আসলে এই অঙ্কটার সমাধান কীভাবে করতে হয়। আগে আমরা অঙ্কটা দেখি। অঙ্কে কী বলেছে? অঙ্কে বলেছে 2/3 ও 5/9 এর 4টি করে সমতুল্য ভগ্নাংশ লিখি। আমরা এইভাবেও এটাকে বলতে পারি যে 3-এর 2 ও 9-এর 5 এই যে দুটো ভগ্নাংশ, এই দুটো ভগ্নাংশ প্রত্যেকটির 4টা করে কী করতে হবে? সমতুল্য ভগ্নাংশ আমরা লিখব। সমতুল্য শব্দের অর্থ কী? অর্থাৎ মান এক থাকবে। যদিও দেখা যাবে যে লব এবং হর ভিন্ন রূপ, কিন্তু আমরা এটাকে যখন সরলীকরণ করবো অর্থাৎ লঘিষ্ঠ আকারে রূপ দিব, তখন দেখা যাবে যে আমাদের সেই পূর্বের অবস্থায় ফিরে আসছে। তাহলে বন্ধুরা দেখি আমরা এটা কীভাবে করতে পারি। তাহলে দেখো বন্ধুরা, আমি এখানে লিখেছি, দেখো যে 3-এর 2 বা 2/3-এর 4টি সমতুল্য ভগ্নাংশ যথাক্রমে কী কী হবে। আমরা যদি মনে করি, দেখো 2/3 এই ভগ্নাংশ সেটা লিখেছি আমরা। এটার আমরা কী করব? সমতুল্য ভগ্নাংশ মানে 1 দিয়ে গুণ দিলে পরে তো সেটা আমি যদি উপরে 1 দিয়ে গুণ দিই, লবকে এবং হরকে যদি 1 দিয়ে গুণ দিই, তাহলে কিন্তু আমার এটাই আসছে। আমরা 1 দিয়ে আর পরবর্তী সমতুল্য ভগ্নাংশগুলো আমরা দেখব না। আমরা কী করব? 2 থেকে শুরু করব। আমরা কী করব? 2 থেকে শুরু করব। তাহলে মানে আমরা কী করব? একে যদি আমি 2 দিয়ে গুণ দিই, কী করলাম? লবকেও আবার হরকেও 2 দিয়ে গুণ দিতে হবে। মানে একই সমতুল্য ভগ্নাংশ তৈরি করার নিয়মই হচ্ছিল যে লবকেও আমার যা দিয়ে গুণ দিতে হবে, হরকেও আমার তাই দিয়ে গুণ দিতে হবে। তাহলে কিন্তু পূর্বোক্ত ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন থাকবে না, শুধু রূপের পরিবর্তন হবে, আকারের পরিবর্তন হবে। অর্থাৎ আমার দেখা যাবে যে লব বড় এবং হর আগের থেকে বড়। বাট যদি ওটাকে আমরা লঘিষ্ঠ আকারে রূপ দিই, তাহলে কিন্তু আমরা আবার দেখব এটাই আসবে। দেখো আমি যদি এটাকে যদি এখন ছোট করি, 2 তে কাটা যাবে, তাহলে কি হলো? এটাই আসলো, কিন্তু আমার রূপ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দেখো আরেকটা সমতুল্য ভগ্নাংশ আমি যদি পর্যায়ক্রমিক লিখি বা যথাক্রমে লিখি, তাহলে আমি 2-এর পর আমি এই আগে লিখে নেব আমার এই ভগ্নাংশটা যে 2/3। এখন আমি একবার 2 দিয়ে গুণ করেছি, এখন আমি পর্যায়ক্রমে 3 দিয়ে গুণ করব। এরপরেরটা আমি 3 দিয়ে গুণ করেছি, এখন আমি 4 দিয়ে গুণ করব, লব এবং হরকে উভয়কেই। আবার দেখো বন্ধুরা, এখন আমি 3 এই 2 4 দিয়ে গুণ করেছি উভয় লব এবং হরকে, এখন আমি কী করব? 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব। এখন আমাকে বলেছে কি? আমাকে বলেছে যে এই 3-এর 2 যে ভগ্নাংশটা, এর 4টা সমতুল্য ভগ্নাংশ আমরা লিখব। তাহলে 4টা হয়ে গেছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা বন্ধুরা। এখন যদি এটিকে একটু সরলীকরণ করি, আমরা এইভাবে রাখবো না, আমরা এইভাবে না রেখে এটির রূপটা দেবো ঠিক এরকমভাবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এই কিন্তু 2-এর এই 2/3-এর এই একটা সমতুল্য ভগ্নাংশ এসে গেল। দ্বিতীয়টা কি আসবে? 3 দুগুণে 6, 9 দ্বিতীয়টা। এটা 4 দুগুণে 8, 3 4 12, 5 দুগুণে 10, 3 5 16। এটা হলো আমার কি 2/3 যে ভগ্নাংশটা, তার 4টা সমতুল্য ভগ্নাংশ আমরা পেয়ে গেছি। এখন আমি কিন্তু বলেছিলাম আলোচনার প্রারম্ভে যে কি হবে, যদিও আকারের আকারের পরিবর্তন মনে হচ্ছে, কিন্তু আমাদের কি হবে? মান কিন্তু ভগ্নাংশ মান কিন্তু একই থাকবে। হ্যাঁ, এটা যদি লঘিষ্ঠ আকারে রূপ দিই, তাহলে পরে কিন্তু আমাদের এই 2/3ই আসবে। যদি আমরা এটাকে আমি এখন করে দেখাচ্ছি না, আমি তোমাদেরকে বুঝিয়ে, যেমন এই 4 এবং 6 এটার যদি তোমরা লঘিষ্ঠ আকারে রূপ দাও, তাহলে 2 দিয়ে কাটাকাটি যাবে। এখানেও কাটাকাটি করে দেখতে পারো, এই 2 দিয়ে কাটা গেল, কাটা গেলে পরে কি 3-এর 2 থাকলো, তাহলে কি আমার সেই পূর্বের অবস্থায় থাকলো। আর এটা গুণ করলে পরে আবার কি হয়েছে? 2 2 4, 3 দুগুণে 6 হয়েছে। এটাকেও ঠিক এরকম লঘিষ্ঠ আকারে রূপ দিলে পরে আমি যদি উভয় পক্ষকে 3 দিয়ে যদি কাটাকাটি করি, ওই যে 3 উপরে নিচে 3 আছে, 3 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে পরে একই 2-এর 3 অংশ আসবে, 2/3 আসবে। অর্থাৎ আমরা এটাকে লঘিষ্ঠ আকারে রূপ দিলে আবার সেই পূর্বের ভগ্নাংশটাই ফেরত পাবো, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এই 2/3 সমান আমরা লিখতে পারি 4/6, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ কি লিখতে পারি আমরা? যে এই 2/3কে আমরা লিখতে পারি 2/3 সমান 4/6 সমান 6/9 সমান 8/12 সমান 10/15। অর্থাৎ এই 2/3-এর এই 4টে সমতুল ভগ্নাংশ, অর্থাৎ এই 2/3ও যা, 4/6ও তাই, 6/9ও তাই, 8/12ও তাই, 10/15ও তাই। অর্থাৎ এর মানের দিক দিয়ে তারা একই, শুধু আকারের পরিবর্তন।
আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। আমি সময় যদিও কিছুটা বেশি নিয়েছি। এরপরে আরেকটা ভগ্নাংশ ছিল কি? আরেকটা ভগ্নাংশ ছিল 5/9। তাহলে 5/9 কেমন হবে? 5/9, 5/9 দেখো, আমরা 5/9টাকে ঠিক একইভাবে আমরা লিখতে পারি। 5/9কে আমরা লিখতে পারি 5/9। একে আমরা প্রথম 2 দিয়ে গুণ দিই, এই একটা হলো। আবার কি হলো? আবার মনে করো কি যে 5/9 এর 3 দিয়ে গুণ দাও উভয় পক্ষকে। আর একটা লেখো 5 গুণন 4, তাহলে 9 গুণন 4, মানে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ। এবার আমি আগে ভগ্নাংশটা লিখে নিব, তারপরে উভয় পক্ষকেই মানে লব এবং হরকে আমরা কী করবো? একই সংখ্যা দিয়ে গুণ করবো। 4 দিয়ে গুণ হয়ে গেছে, এখন আমি 5 দিয়ে গুণ করবো। এরকম যে কয়টা চায় তারা, যদি বলে কি যে আমি এই ভগ্নাংশে 7টা সমতুল ভগ্নাংশ নিব, তাহলে এরকম 7টা আসবে। আবার যে ধারাবাহিকভাবে যে পর্যায়ক্রমিকভাবেই যেমন লিখতে হবে এমনও কিন্তু কথা না, তারা তো পর্যায়ক্রমিকভাবে কথা বলেনি। যেহেতু বলেছে এর সমতুল্য 4টি ভগ্নাংশ লিখো, তাহলে পরে আমি যদি মনে করি কি যে আমি এটা লিখবো, আরও আমি এরকম মানে পর্যায়ক্রমিকভাবে সংখ্যাগুলো বিবেচনা না করে আমি আমার মতন করে আমি কি করব, যে সংখ্যাটাই নিই না কেন লব এবং হরে আমরা কি করব, উভয় ক্ষেত্রেই সেই সংখ্যাটা দিয়ে গুণ দেখাবো। তাহলেই কিন্তু মানে পরিবর্তন হবে না। আচ্ছা দেখি, তারপরে দেখো তাহলে কি দাঁড়ালো? এটিকে এটা সরল করে দাঁড়ালো আমার 5 দোকানে 10, 18, এটা 15, 3 নং 27, 4 5 20, 4 নং 36, 5 5 25, 5 নং 45। হ্যাঁ, মূলত একইভাবে আমরা লিখব যে 5/9 সমান 10/18 সমান 15/27 সমান 20/36 সমান 25/45। ঠিক এটার মতন। অর্থাৎ এই 5/9 সমতুল্য ভগ্নাংশ এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আর 2/3 সমতুল্য ভগ্নাংশ কি? এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এখন এই পর্যায়ক্রমিকভাবে না লিখে আমরা যদি মনে করি যে এই 2 এর 3 এর বলছে যেহেতু 4টি সমতুল্য ভগ্নাংশ, পর্যায়ক্রমিক বলে না কিন্তু। পর্যায়ক্রমিক হলে পরে আমি যেভাবে লিখেছি এখানে সেভাবে ধারাবাহিকভাবে। আর যদি এই পর্যায়ক্রমিক যেহেতু নেই, সেক্ষেত্রে আমরা এরকমভাবে লিখতে পারি। সাপোজ ধরো 2, 3, আমি মনে করো যে একটা লিখলাম, দেখো আমি একটা লিখলাম, সাপোজ প্রথমেই আমি মনে করো 2 গুণন 2, 3 গুণন 2, এই একটা লিখলাম। এখন আগে ভগ্নাংশটা আমার লিখে নিতে হবে। এখন আমি মনে করি এখানে একটা 4 দিলাম, এখানে একটা 4 দিলাম। মানে দ্যাট মিনস আমার যে সংখ্যাটা দিয়ে আমি গুণ করব সেই সংখ্যাটা লবের ক্ষেত্রেও থাকবে, হরের ক্ষেত্রেও থাকবে। এবার দেখো আমি যদি মনে করো যে এখন আবার 2/3 লিখি, এখন আমি এখানে মনে করো 6 দিলাম, 6, তাহলে এখানেও 6। আর একটা যদি ভাবো যে 2/3 এর আমি মনে করো যে 8 দিয়ে করবো, তাহলে কি দাঁড়ালো? এই যে দেখো 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 3 4 12, তারপরে 6 দোকানে 12, 3 6 18, 8 দোকানে 16, 3 8 24। এখন তুমি যে কোনো এর একটা বিবেচনা করে দেখতে পারো যে আসলে সেটার মান কি লঘিষ্ঠ আকারে যদি আমি প্রকাশ করি সেটা কি 2/3 হয়? যেমন ধরো আমি যদি 16/24 দেখি, সাপোজ আমি 16/24 দেখব। আমি এখন কিন্তু বোঝানোর সাথে করছি, হ্যাঁ, এ পর্যন্তই মনে করো যেটা। এখন এটা আমি বোঝানোর সাথে যে আমি যে কোনোভাবে করতে পারি, লব এবং হরে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করে আমরা কী করতে পারি, সমতুল্য ভগ্নাংশ যে কটা চাই সেই চাওয়ার অনুযায়ী আমরা কী করতে পারি, লিখতে পারি। এখন যদি দেখো এই 24, এইটিকে যদি লঘিষ্ঠ আকারের রূপ দিয়ে যদি আমরা এটা পাই, তাহলে কি মানের কোনো পরিবর্তন হয় নাই, শুধু আকারের পরিবর্তন হয়েছে। তাহলে দেখো আমি যদি এটাকে যদি কাটি, মনে করো 4 এখানেই আছে, যদিও আমি 8 দিয়েও কাটতে পারি, প্রথম 4 দিয়েও কাটতে পারি, যেটাতে কাটো তুমি, 2 দিয়েও কাটতে পারি, 2 দিয়ে কাটতে পারে অনেকগুলো কাটাকাটি হবে। আমার কথা হয়েছিল যে আমি যদি বড় যে কোনো একটা সংখ্যা দিয়ে উপরে নিচে কাটার যদি কৌশল আমার জানা হয়ে যায়, তাহলে আমার ছোট দিয়ে যে আমার কাটতে হবে মনে করেন, ছোটো দিয়ে কাটলে পরে কী হবে, আমার অনেক জায়গা লাগবে। সেজন্য আমি মনে করো যে আমি অত ছোটো দিয়ে না কেটে আমি 8 দিয়ে কাটতেছি। 8 দিয়ে যদি উভয় লব এবং হরকে 8 দিয়ে যদি কাটি, 16কে 8 দোকানে 16, 3 8 24, তাহলে কি হলো, আমার কিন্তু এটার মান 3/2 এসে। তাহলে যে 3/2 এই সেই 3/2 এই সেই 3/2, তাহলে কি 16/24 যা, 16/24ও যা, 2/3ও তাই। মানের কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। অতএব আমরা এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তোমরা এর যে কোনো একটা দেখো, যে কোনো একটা লঘিষ্ঠ আকারের রূপ দিয়ে দেখো, এটাও দেখবা যে 2/3 হবে। আমি যদি এটাকে করি তাহলে দেখো কী হচ্ছে, আমি এটাকে যদি কাটি, মনে করো যে আমি কী দিয়ে কাটা যায়, 6 সর্বোচ্চ 6 দিয়ে, 6 দোকানে 12, 6 দোকানে 12, 3 6 18, তাহলে কী দাঁড়ালো 2/3, যেটা দেখা যাচ্ছে এটাও সরল করলে এটা পাচ্ছি। অর্থাৎ সমতুল্য। সমতুল্য শব্দের অর্থ সমান, হ্যাঁ, মানে যদিও আকারের রূপ পরিবর্তন হয়েছে কিন্তু এরা পরস্পর সমান। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। আমি আর সময় ক্ষেপণ না করে পরবর্তী কী করবো, বসে দেখি 1.3-তে আমরা কী করবো, অংশগ্রহণ করবো। তাহলে বন্ধুরা আমি
ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.3 আলোচনার জন্যে আমি কি করছি, বই সাহায্য নিয়েছি, তোমাদের পাঠ্য বই সাহায্য নিয়েছি। দেখো এখানে কি বলা আছে বন্ধুরা, ফাঁকা ঘরে লিখি। এখন এই চিত্রটাতে দেখা যাচ্ছে যে ফাঁকা আছে কয়টা ঘর, দেখো তো, একটা দুটো তিনটে। এখন নিচের দেওয়া আছে, দেখো নিচে দেওয়া আছে উপরে এরকম টান দিয়ে উপরে একটা খালি, নিচে একটা খালি, মানে একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ কিন্তু এটা মানে এইখানে কত হবে আর এখানে কত হবে সেটা আমরা কি করব, চিত্র দেখে আমরা কি করব সেটাকে বসাবো, যে উপরে কত সংখ্যা বসবে আর নিচেই বা কত সংখ্যা বসবে। নিচে কত সংখ্যা বসবে, আমাদের মোট যে কয়টা ভাগ করা হয়েছে, এই চিত্রে যে কয়টা অংশ আছে, এই চিত্রে কয়টা অংশ আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে চিত্রে কয়টা অংশ আছে, অংশ করা হয়েছে একটা চিত্রকে, এই গোলাকার বৃত্তটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, যদি বলি 10টা, তাহলে সেই ভাগটা আমি যদিও কাঠপেন্সিল দিয়ে এখানে বইতে লিখছি বন্ধুরা, যাতে আমি পরবর্তীতে উঠিয়ে ফেলতে পারি। এখানে কত লিখবো আমরা, তাহলে আমরা লিখতে পারি 10। দেখো কত লিখতে পারি, 10। এখন উপরে কি, উপরে হবে কত, যে এই 10-এর কত অংশ রং করা, মানে 10 ভাগের 10 ভাগের কত ভাগে কি করা আছে, রং করা আছে সেটা বলতে হবে। ফাঁকা আছে কয় ঘর সেটা কিন্তু না, বলছে যে 10 ভাগের কয় ভাগে রং করা আছে। তাহলে দেখো আমরা এমনি দুইভাবে গুনতে পারি, যে ভাগ তো 10টা আমরা প্রথম গুনেই ফেলছি, সেটা আমরা নিচে নিয়েছি, তাহলে 10 ভাগের, তাহলে পরে ফাঁকা আছে কয়টা, একটা দুটো তিনটে, তাহলে যেহেতু 3টা ফাঁকা আছে তাহলে 7টা রং করা হয়ে গেছে, এভাবে ভাবতে পারি। অথবা আমরা এভাবেও ভাবতে পারি যে আমরা গুনে বসিয়ে দেবো যে রং করা হয়েছে কয়টা, 1 2 3 4 5 6 7। আমি তাহলে এই 10-এর 7, 10-এর 7 কী করা হয়েছে, রং করা হয়েছে, অংশ রং করা, 10-এর 7 অংশ রং করা। আমি আর আলাদাভাবে খাতায় লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করিনি, এখানেই দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা। এবার দেখো পরবর্তী চিত্রটা, পরবর্তী চিত্রতে কি আছে, এবার দেখো বন্ধুরা, যে এখানে দ্বিতীয় যে চিত্রটা দেওয়া আছে, আর সেই চিত্রের সাথে রিলেট করে আমাদের কি করতে হবে, এখানে ভগ্নাংশের রূপ দিতে হবে, এবং সেই ভগ্নাংশটা বলছে যে সেই ভগ্নাংশটা কেমন বৈশিষ্ট্যের হবে, মানে এই ভগ্নাংশটা কত অংশ রং করা নেই, কত অংশ রং করা নেই, মানে রং করা নেই, মানে এই চিত্র থেকে কত অংশ রং করা নেই। অর্থাৎ আমার আগে কি বলেছিলাম, যে এই হরে সবসময়ের জন্য হরের যে ফাঁকাটা আছে সেটা আমার মোট কয়টা অংশ করা হয়েছে সেই অংশটা নিচে বসবে। তাহলে মোট কয়টা অংশ আছে এখানে দেখো, 1 2 3 4 5 6, এভাবে গোনা যায়। অথবা 3টা ঘরকে দেখো অর্ধেক করা হয়েছে, তাহলে পরে কি আরও একটা করে ঘর বেড়ে গিয়েছে, সেই হিসাবে গুণ করলে, সেটাও করলে পরে আমাদের 6 এসে যাবে। যাই হোক 1 2 3 4 5 6, তাহলে পরে আমি নিচে লিখবো কি, হরে লিখবো কি 6। এবার বলছে যে রং করা নেই, অর্থাৎ ফাঁকা কয় ঘর আছে সেটা আমার উপরে হবে। হ্যাঁ, ফাঁকা কয় ঘর আছে, রং ছাড়া আছে কয়টা, যেহেতু 6টা ভাগের দেখা যাচ্ছে শুধু একটা ভাগে রং করা আছে, তাহলে রং করা নেই 5টায়, যা তোমরা গুনেও দেখতে পারো, 1 2 3 4 5, এই সেই 5। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ যে 5/6 অংশ রং করা নেই চিত্র অনুযায়ী আমরা বলবো যে 5/6 অংশে চিত্রের রং করা নেই। এবার দেখো বন্ধুরা, তৃতীয় ভগ্নাংশে কি বলেছে, ভগ্নাংশের সংখ্যা বসিয়ে দিয়েছে, যে হরে কী হবে এবং লবে কী হবে তা তারা বসিয়ে দিয়েছে, সেটা হচ্ছিল 2/5। বলছে এই 2/5 অংশ রং করবো আমরা চিত্রে, এই যে এখানে যে আমাদের চিত্রটা রয়েছে তার 5 ভাগের 2 ভাগকে আমরা রং করবো। এটার অর্থ কি, মানে মোট 5টা ভাগ আছে দেখো এখানে, এই 5 ভাগের 2 ভাগকে আমরা কী করবো, রং করবো, অর্থাৎ 5 অংশের 2 অংশকে রং করবো, যেভাবে তোমরা চিন্তা করো। তাহলে এখানে যেহেতু 5টা ভাগ আছে দেখো, 1 2 3 4 5 এই চিত্রে, তার 2টা ভাগকে আমি রং করবো, সেটা আমি মনে করো যে উপর থেকেও করতে পারি, এই যে আমি করে নিলাম, এইভাবে রং করে। এই আমি মূলত বইটাতেই আমি করে দেখাচ্ছি, আশা করি বন্ধুরা বুঝতে অসুবিধা হয়নি। যদিও আমি এই জন্যই আমি কাঠপেন্সিলটা ব্যবহার করেছি, যাতে করে আমি পরবর্তীতে আবার এটাকে উঠিয়ে আমি কি করতে পারবো, আবারও যদি মনে করি দেখানো কাউকে, তাহলে আমি দেখাতে পারবো, অসুবিধা হবে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্ক বিশেষ করে দেখো কি আছে, পরবর্তী অঙ্কের কি বলেছে, বলেছে যে মনে মনে ভেবে নিজে করি, মানে মনে মনে করা, এই অঙ্কগুলো মনে মনে ভাবতে ভেবে বলছে নিজেরা আমরা চেষ্টা করব, মনে মনে ভেবে আমরা নিজেরা চেষ্টা করবো, এক ধরনের মানুষ অঙ্কর মতন আর কি। আমাদের এক সময় ছোট ছোট ক্লাসে থাকতো এরকম মানুষ অঙ্ক থাকতো, মানে কিছু অঙ্ক আকারে লেখা থাকতো, সেটার শর্ট
উত্তরটা কত হবে সেটা শুধু বলতে হবে। যাই হোক, আমি এটাকে মনে মনে ভেবে নিজেরা আমি করব, নিজেরা করতে হবে। আমি যদিও এই করাটা একটু ব্যাখ্যায় গিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব যে আসলে এই ভাবনাটা আমাদের কেমন করে করতে হয়, সেই ভাবনাটা আমি একটু ব্যাখ্যা স্বরূপ নিব, তাহলে যাতে করে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় আর তোমরা সংক্ষেপেই করতে পারবে আসলে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আমি এবার কী করবো, একটু খাতার সাহায্য নেব। বই দেখে নিবে প্লিজ। আমি বই থেকেই এখানে যে কয়টা 2 নম্বরের যে ছাপ পয়েন্টগুলো রয়েছে ABCDEFGH, হ্যাঁ, তা আমি পর্যায়ক্রমিকভাবে তোমাদের সামনে তুলে ধরছি। এ নম্বরে রয়েছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। অর্ধেক রুটি, অর্ধেক রুটি মানে কি? অর্ধেক রুটির অর্থ, অর্ধেক রুটি হচ্ছিল যে কোনো একটা জিনিসের অর্ধেক। রুটি বলেছে, রুটির অর্ধেক, তাহলে অর্ধেক শব্দ একটা জিনিসের 2 ভাগের 1 ভাগ। পুরো একটা জিনিসের কত? 2 ভাগের 1 ভাগ। অর্থাৎ একটা রুটিকে যদি সমান 2 ভাগে ভাগ করা, আমি একটু বোঝানোর সাথে বলছি। ধরো এই একটা রুটি, এই একটা রুটি, একে সমান 2 ভাগে ভাগ করলাম, সমান 2 ভাগে ভাগ করলাম। তাহলে বলছে যে এই অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ, এটা অংশে প্রকাশ করতে হবে। এখন এইটাকে আমরা অংশে প্রকাশ করতে গেলে আমরা কী করব? একটা রুটি মানে আমি বলেছিলাম যে ভাগটা কয় ভাগ, সেই মোট ভাগটাকে নিচে লিখতে হয়, ভগ্নাংশ আকারে যদি রূপ দিতে হয়, আর তার অর্ধেক নেব। অর্ধেক মানে কি? দ্যাট মিনস এই অর্ধেক, অর্ধেক মানে কি 1 ভাগ। তাহলে এটাকেই আমরা লিখবো অংশ, এটাকেই লিখবো আমরা অংশ। তাহলে একটা রুটির, এটা একটা রুটির অর্ধেক মানে তাকে ভগ্নাংশ আকারে আমরা কীভাবে লিখতে পারি? 1/2 অংশ, 1/2 অংশ। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এরপর তাহলে এটাকে যদি আমরা কথায় লিখি যে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি, আমরা বলবো অর্ধেক রুটি বলতে আমরা মোট রুটির কত বলবো? 1/2 অংশ বা 2-এর 1 অংশ বুঝি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এবার আমরা কততে যাব? এবার আমরা বি। তোমরা প্লিজ যদি তোমাদের সামনে বই থাকে তাহলে বইটা দেখে নিবে। বই যে বি নম্বরে যেটা রয়েছে যে আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটটাকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে, 2টো টুকরো ভাইকে ও বাকি টুকরোগুলো নিজে খেলাম। আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি। আমি যাই হোক বইটারই একটু সাহায্য নিচ্ছি। দেখো বি, দেখো বন্ধুরা বি বলছে কি আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8 টুকরো করে তার 3 টুকরো বোনকে, 2 টুকরো ভাইকে দিলাম, বাকি টুকরোগুলো নিজে খেলাম। আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম। আচ্ছা ধরো আমি বই পড়ছি আর প্লাস একটু খাতায় আমি সেটাকে রূপ দিচ্ছি। দেখো বি, বি কী আছে? আমার কাছে একটা বড় চকলেট আছে, আর বড় চকলেট না হলে তাকে 8 ভাগ করা তো কষ্ট, ঠিক না? আচ্ছা আমি বড় চকলেট, মনে করো যে আমি একটা বড় চকলেট নিলাম, ঠিক, হ্যাঁ, একটা বড় লাঠি চকলেট নিলাম। ধরো আমি একে কয়টা ভাগে ভাগ করব? বলছে আমার কাছে একটা বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে, 8টি টুকরো করবো আগে সমান। আমি যদিও এখানে শেষ করছি না বন্ধুরা, সমান করার স্বার্থে এখানে খালি রেখেছি। দেখো এক টুকরা আনুমানিকভাবে দেখে দেখে মনে করতেছি যে সমান, সমানের মতনই 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, 5 টুকরা, 6 টুকরা, 7 টুকরা, 8 টুকরা। এই চকলেটটা আমি কি করলাম? 8 টুকরা করলাম, বড় একটা চকলেটকে 8 টুকরা করলাম। বলা হলো যে প্রশ্নে কি বলেছে? আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো, 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে। তাহলে দেখো 8 টুকরার 3 টুকরা হলো বোন, মানে দ্যাট মিনস মনে করো এই 3 টুকরা, এখান থেকে এই 1 টুকরা, এই 1 টুকরা, এই টুকরা। সাপোজ মনে করো যে আমি এইভাবে দিলাম, এই 3 টুকরা কে পেল? বোন। আমি এই বোনকে দিলাম এই 3 টুকরা, এই 3 টুকরা কি দিলাম? বোনকে। এবার বলা হয়েছে 2 টুকরো, 3 টুকরা দেওয়া হয়ে গেছে, আর বাকি যেগুলো থাকবে সেখান থেকে আমাদের দিতে হবে এখন 2টি টুকরা ভাইকে দিলাম। তাহলে ভাই আমি একটু অন্যভাবে রূপ দিলাম এটাকে, আর মানে এই চিহ্ন বিশিষ্ট এরকম। এই 2 টুকরা কী করলাম? এই 2 টুকরা কে পাইল? ভাই পাইল, ভাই পেল। এবার দেখো এরপরে কি বলা হয়েছে? 2 টুকরা ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলো নিজে খেলাম। বাকি কয়টা রয়েছে? 1টা, 2টো, 3টা। এই 3 টুকরো মনে করো আমি সোজাভাবে দিচ্ছি,
একটু বোঝা একটু অসুবিধা হয়ে যাচ্ছে মনে হয় বন্ধুরা এইভাবে করাতে। এই 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 মানে এখান থেকে 3 টুকরো, কি যে বাকি যে 3 টুকরো, এই 3 টুকরো দেখা যাচ্ছে। বলছে কি আমি এখানে কিন্তু বলেনি যে আমি এত টুকরা খেলাম, কিন্তু বলছে যে বাকি, তাহলে বাকি থাকলো কয়টা? এই একটা, এই একটা, এই একটা, 3টে। এই 3 টুকরা আমি আমি খেলাম, মানে আমি মানে আমার জন্য আর কি। তাহলে বোন খাইলো 3 টুকরা, ভাইকে দেওয়া হলো এই 2 টুকরা, আর বাকি যেটা রইলো সেটা আমি। এখন এটাকে যদি অংশের রূপ দিই, দেখো অংশে মোট কয়টা ভাগ করেছে একটা চকলেটকে? 8টা। তাহলে বলা হয়েছে যে সেটাকে যদি অংশে রূপ দেওয়া হয়, মানে ভগ্নাংশে যদি রূপ দেওয়া হয়, তাহলে হরে 8 আসবে, 8 আসবে। আর লবে যাবে হচ্ছিল মানে এই বোনকে কয় অংশ দেওয়া হলো? বোনকে দেওয়া হয়েছিল 3 অংশ, এই উপরের ব্যক্তি। এবার যদি মনে করো যে ভাইটা ওইভাবে তুমি চিন্তা করো, ভাই মোট কয় অংশ? মোট অংশটা সেটা হলো 8টাই, 8 অংশ। এই 8 অংশের ভাইকে দিল হলো 2 অংশ। 8 ভাগের 2 ভাগ দিল ভাইকে। আর আমি পেলাম 8 ভাগের কয় ভাগ? 8 ভাগের 3 ভাগ। 8 ভাগের 3 ভাগ। বলছে যে আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কে এটা হলো বোন পাইলো চকলেটের 8-এর 3 অংশ। এটা হলো অংশ, আমরা লিখবো অংশ, এটা অংশ, এটাও অংশ। হ্যাঁ, তাহলে বোন পেল হলো 8-এর 3 অংশ চকলেটের, ভাই পেল হলো 8-এর 2 অংশ, অ্যান্ড আমি পেলাম হলো 8-এর 3 অংশ। 8-এর 3 অংশ। আশা করি বন্ধুরা আমরা কে কত চকলেটের কত অংশ পেলাম আমরা এটা বুঝতে পেরেছি। আমরা এবার পরবর্তী তাহলে দেখো বন্ধুরা, আমি যদি এটাকে আমি যদি এভাবেও যদি চিন্তা করো, যে মোট কয় টুকরা একটা চকলেটকে? 8 টুকরা। তাহলে বোন পাইলো একটা চকলেটের, আমরা এভাবে লিখতে পারি বোন পায়, হ্যাঁ, বোন পায় একটা চকলেটের কত পাবে? 8-এর 3 অংশ। বোন পাবে হলো একটা চকলেটের 8-এর 3 অংশ, 8-এর 3 অংশ, 3 অংশ। ভাই পায় ঠিক একইভাবে একটা চকলেটের এই যে 8-এর 2 অংশ, 8-এর 2 অংশ। এবং আমি পাবো, তাহলে এই যে আমি পাবো কত? বাকি 2 অংশ, বাকি থেকে 3টে আমি পাবো। তাহলে এখন যদি মনে করি যে একটা চকলেট, পুরো একটা চকলেটকে যদি আমি মনে করি যে সম্পূর্ণ একটা চকলেটটাকে যদি এক ভাবি, যে মনে করি সম্পূর্ণ চকলেট 1, মনে করি সম্পূর্ণ চকলেট মানে কি? সম্পূর্ণ চকলেট মানে কি? একটা চকলেট 1, সম্পূর্ণ চকলেট 1, চকলেট সমান 1। অতএব বাকি থাকে 1-এর থেকে এই বোন এবং ভাই যেটা পেয়েছে সেটা যদি আমরা বিয়োগ দিই, 3, 8 যোগ 2-এ 8, এটা অংশ। এটা বিয়োগ করলে পরে দেখবা, আচ্ছা এখানে আমি ইংলিশে লিখি, সরি। দেখো সম্পূর্ণ চকলেট ধরেছি 1, তাহলে বাকি থাকবে হলো 1 বিয়োগ বোন এবং ভাই যেটা পাইছে সেটার যোগফল যদি আমি বিয়োগ করে দিই, এই দুটো বিয়োগ করে দেবো, তাহলে যেটা বাকি থাকবে সেটাই বাকি থাকবে, লসাগু 8। তাহলে 3 আর 2 5 হবে। এটা সরল করলে দাঁড়াবেলো 8 বিয়োগ 5, 8 সমান 3/8, এই অংশ, যেটা আমরা এখানে চিত্রের মাধ্যমে বুঝতে পেরেছিলাম। এটা আমি চিত্র না এঁকে অঙ্কে শুধু চিত্র ছাড়া কীভাবে আমরা চিত্রের সাহায্য না নিয়ে আমরা কীভাবে অঙ্কের রূপ দিয়ে করতে পারি সেটা। তাহলে এটা এই বাকি যেটা 8-এর 3 অংশ, এইটাই হয়েছিল কে? আমি। অতএব আমি পাবো কত? 8-এর 3 অংশ, 8-এর 3 অংশ। এভাবে হতে পারে। আরও আমরা বিভিন্নভাবে এটাকে রূপ দিতে পারি। আমরা এটাকে আরও অন্যভাবে রূপ দিতে পারি। আমি যদি মনে করো যে এই মনে করি এইটুকু ধরছি না, এইটুকু আমি ধরবো না, এটা এই আর এই অংশ আমরা ধরছি। এরপরে মূলত যেহেতু বলছে যে 8 টুকরার 3 টুকরা বোন আর 2 টুকরা ভাই, কি 8 টুকরা বোন, 8 টুকরার মধ্যে আমি মনে করো যে এখন এই মোট এটাকেই মনে করো যে আমি টোটালটাকেই মনে করো যে আমি বাদ দিচ্ছি। অন্যভাবে যদি চিন্তা করি, টুকরা কয়টা? 8টা। তাহলে 8 টুকরার মধ্যে বোন পেয়েছে কয় টুকরা? 3 টুকরা। 8 টুকরার মধ্যে বোন পেয়েছে কয় টুকরা? 3 টুকরা।
এখন যেহেতু এটাকে আমাদের কি বলছে যে কে কত চকলেটের কত অংশ পেলাম, সেই অংশ হিসেবে যেহেতু আমাদের করতে বলছে, সরি বন্ধুরা, তখন আমি এই দুইটা ঠিকই রাখবো যে বোন পায় একটা চকলেটের 8/3 অংশ, ভাই পায় 8/2 অংশ। এখন যদি আমরা এই আমার অংশটাকে যদি আমি বের করতে চাই, সেটাকে আমরা এইভাবে না নিয়ে এভাবেও আমরা করতে পারি। বাকি অংশটা সেটা কীভাবে করতে পারি দেখো, যে মোট 8 টুকরা, মোট 8টা টুকরা হয়েছে, 8টি টুকরার মধ্যে বাকি থাকে কয়টা? 8টি টুকরার মধ্যে বাকি থাকে কয়টা? বাকি থাকলো, যেহেতু 3 আর 2, 3 টুকরা নিয়েছিল বোন আর 2 টুকরা নিয়েছিল ভাই, তাহলে বাকি থাকবে হলো 8 বিয়োগ বোন নিয়েছিল কয় টুকরা? বোন নিয়েছিল 3 টুকরা, 3। ভাই নিয়েছে কয় টুকরা? 2 টুকরা। তাহলে 8টি টুকরার মধ্যে বাকি থাকলো, দ্যাট মিনস 8 বিয়োগ 5, সরি এখানে ইংলিশে লিখছি, সমান 8-এর থেকে 5 গেলে কত থাকে? 3। এই 3 টুকরারও বাকি থাকে, 8টি টুকরার মধ্যে 3 টুকরা বাকি থাকে। হ্যাঁ, তাহলে যদি এটাকে অংশে রূপ দিই, আমি তাহলে বলতে পারি এই বাকিটাকে আমি পাই, প্রশ্ন অনুসারে আমি পাই 3 টুকরা, আমি পাবো 8টি টুকরার মধ্যে বাকি থাকে এই